১৯৪৩ সালের আগস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আটলান্টিক মহাসাগরে একটি আমেরিকান জাহাজ ৩ জন ব্রিটিশ সৈনিককে উদ্ধার করল। এই সৈনিকরা সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া গেল। উদ্ধারের সময় ক্রু সদস্যরা দেখল যে একটি জার্মান জাহাজ তাদের দিকে এগিয়ে আসছে। তখন ব্রায়েস তার দলকে তাড়াতাড়ি করার নির্দেশ দিল, কারণ তাদের সেখান থেকে তৎক্ষণাৎ চলে যেতে হবে। সমস্ত ক্রুকে জাহাজের ভিতরে জড়ো করার পর ক্যাপ্টেন এবং তার সহ পাইলট জাহাজটিকে পানির নিচে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করল। তারা শত্রুর কাছাকাছি এলে লুকানোর জন্য পানির নিচে চলে গেল। এই সময় জাহাজে উদ্ধার হওয়া ৩ জনের বিষয়ে একটি গুজব ছড়িয়ে পড়ল। জানা গেল যে উদ্ধার হওয়া ব্রিটিশদের মধ্যে একজন মহিলা। এটি শুনে সব সৈনিক উৎসাহিত হয়ে উঠল এবং জাহাজে একজন নার্স পেয়ে গর্ব অনুভব করল। এই মহিলা এবং তার সঙ্গী জেমস জাহাজে ছিল, যারা যুদ্ধে আহত সৈনিকদের প্রাথমিক চিকিৎসা দিত। কিন্তু ২ রাত আগে তাদের জাহাজে হামলা হয়েছিল এবং কেবল এই ৩ জনই বেঁচে ছিল। তাদের জাহাজে প্রায় ৩০০ রোগী ছিল, কিন্তু তাদের মধ্যে মাত্র একজনই এই হামলায় বেঁচে গেল। এদিকে পাণ্ডুব্বির ক্রুরা শত্রু জাহাজের শব্দ শুনতে পেল এবং সন্দেহ করল যে জার্মানরা তাদের পাণ্ডুব্বির অবস্থান জেনে গেছে। তাই ক্যাপ্টেন শব্দ কমানোর জন্য ইঞ্জিন বন্ধ করার সিদ্ধান্ত নিল এবং পাণ্ডুব্বি সমুদ্রের গভীরে ডুবে গেল। সিএসের মতে ঠান্ডা পানি শব্দ তরঙ্গকে বাঁকিয়ে দিতে পারে, যার ফলে শত্রু সেনারা তাদের ট্র্যাক করতে ব্যর্থ হতে পারে। কিন্তু হঠাৎ একটি রেকর্ড বাজতে শুরু করল, যা শুনে ওডেল তা বন্ধ করতে ছুটল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেল। শব্দটি প্রতিধ্বনিত হতে লাগল এবং এর ফলে শত্রুরা পাণ্ডুব্বির অবস্থান জেনে গেল। ঠিক তখনই জার্মান সৈনিকরা পাণ্ডুব্বিকে ধ্বংস করতে বিস্ফোরক ভর্তি ব্যারেল পাঠাল। বিস্ফোরণের প্রভাবে সমস্ত ক্রু কেঁপে উঠল, কারণ তারা বোমাগুলো থামানোর চেষ্টা করছিল। পাণ্ডুব্বি একদিক থেকে অন্য দিকে দুলতে লাগল। হামলা শেষ হলে ব্রায়েস তার দলকে জাহাজের ক্ষতির রিপোর্ট তৈরি করার নির্দেশ দিল, যাতে ইঞ্জিন পুনরায় চালু করার আগে মেরামতের প্রয়োজন আছে কিনা তা জানা যায়। এই সময় ওডেলের কাছে রেকর্ড প্লেয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তার দলের সন্দেহ হল যে কিংসলে, যিনি উদ্ধার হওয়া ৩ জনের একজন, তিনি ইচ্ছাকৃতভাবে পাণ্ডুব্বির অবস্থান জানানোর জন্য রেকর্ড চালু করেছিলেন। শিলিংসের জিনিসপত্র তল্লাশি করার সময় জানা গেল যে তিনি পাণ্ডুব্বির অবস্থান জানানোর জন্য রেকর্ড প্লেয়ার চালু করেছিলেন। এই সময় ক্রুরা জানতে পারল যে তৃতীয় উদ্ধারকৃত ব্যক্তি আসলে একজন জার্মান বিমান বাহিনীর সৈনিক। এটি জানার পর ক্যাপ্টেন তৎক্ষণাৎ তার খোঁজ শুরু করল। ক্যাপ্টেন যখন অপারেশন রুমে পৌঁছল, ব্রায়েস জার্মান সৈনিককে হত্যার জন্য প্রস্তুত হল। কিন্তু কিংসলেকে বাঁচানোর জন্য ক্লেয়ার নিজের ওপর দোষ নিয়ে বলল যে তিনি জার্মান সৈনিককে তার আসল পরিচয় লুকাতে বলেছিলেন। যদিও ব্রায়েস তার কথা উপেক্ষা করল এবং তাকে শেষ করার সিদ্ধান্ত নিল। ব্রায়েস বলল ক্লেয়ারের আগেই সত্য বলা উচিত ছিল, কারণ তার এই গোপনীয়তার কারণে ক্রুদের প্রত্যেক সদস্যের জীবন বিপদে পড়ে গেল। পাণ্ডুব্বির ক্যাপ্টেন নার্সকে শাস্তি দিয়ে নির্দেশ দিল যে মিশন শেষ না হওয়া পর্যন্ত তাকে একটি কক্ষে সীমাবদ্ধ থাকতে হবে। তিনি ওডেলকে নিশ্চিত করার নির্দেশ দিলেন যে ক্লেয়ার তার কোয়ার্টার থেকে বেরোবে না। ক্লেয়ার জার্মান সৈনিকের আসল পরিচয় লুকানোর সিদ্ধান্ত শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য নিয়েছিলেন, কিন্তু তিনি এই মিশনে ব্যর্থ হলেন। এদিকে রেকর্ড প্লেয়ার আবার চালু হল এবং হঠাৎ উচ্চ স্বরে সঙ্গীত বাজতে লাগল। এটি দেখে ব্রায়েসের মনে হল যে তিনি হয়তো ভুল করেছেন, হয়তো শিলিংস পাণ্ডুব্বির অবস্থান জানানোর দায়ী নয়। এখন পরবর্তী মিশন হল এটি খুঁজে বের করা যে কে ক্রুদের ক্ষতি করার চেষ্টা করছে। রেকর্ড প্লেয়ারের ঘটনা থেকে এটি স্পষ্ট হল যে কেউ ইচ্ছাকৃতভাবে তাদের ফাঁদে ফেলার এবং ক্ষতি করার চেষ্টা করছে। সেই রাতে যখন ক্লেয়ার তার কারাবাসে শাস্তি ভোগ করছিলেন, তিনি তার কক্ষের নিচ থেকে একটি রহস্যময় শব্দ শুনতে পেলেন। ভয় পেয়ে তিনি উঠলেন এবং দেখার চেষ্টা করলেন যে সেখানে কে আছে। যেই তিনি নিচে তাকালেন, একটি ভয়ঙ্কর পা দেখে চমকে গেলেন। আতঙ্কিত হয়ে তিনি সাহায্যের জন্য চিৎকার করলেন এবং তৎক্ষণাৎ ওডেল তাকে বাঁচাতে এলো। এই সময় তাদের জানা গেল যে এটি পাণ্ডুব্বির অন্য ক্রু সদস্যের একটি খারাপ কৌতুক ছিল। ব্রায়েস তার লোকদের মৃতদেহের অসম্মান করার জন্য তিরস্কার করল। এরপর ক্যাপ্টেন স্টামোকার্ডের মৃতদেহের নিষ্পত্তি করার নির্দেশ দিল। তাদের দেহটি ওপরের ডেকে নিয়ে যেতে হবে, যাতে পাণ্ডুব্বি পৃষ্ঠে ফিরলে তাকে সমুদ্রে ফেলা যায়। যদিও মাঝরাতে স্টামোকার্ড ফিসফিস শুনতে পেল, তিনি ভয় পেয়ে গেলেন এবং শিলিংসের দেহের কাছে পৌঁছতেই একটি তীব্র শব্দ শোনা গেল এবং তিনি ভয়ে মেঝেতে পড়ে গেলেন। এরপর তিনি নিশ্চিত হলেন যে পাণ্ডুব্বির ভিতরে একটি ভূত আছে। তিনি তার সঙ্গীদের এই তত্ত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু স্পষ্ট কারণে কেউ তার কথায় বিশ্বাস করল না।
লোকেরা মনে করল যে তিনি বিভ্রান্ত হয়ে গেছেন এবং তাকে শান্ত করার চেষ্টা করল। এদিকে ক্যাপ্টেন এবং ক্রু সদস্যরা পাণ্ডুব্বিকে পৃষ্ঠে আনার প্রস্তুতি করল। ক্লেয়ার, যিনি কেবিনে বন্দি থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, ব্রায়েসের আদেশ উপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন এবং গলিয়ারায় ঘুরতে লাগলেন। তখন হঠাৎ তিনি মেঝেতে কিছু পড়ার শব্দ শুনলেন। যখন তিনি তা তুলতে নিচু হলেন, তখন দেখলেন যে তিনি একটি বইয়ের সামনে দাঁড়িয়ে আছেন, যা ব্রায়েসের। তিনি তৎক্ষণাৎ সেই বিশ্বকোষটি তাকের ওপর ফিরিয়ে রাখলেন, কিন্তু তখনই তিনি ক্যাপ্টেনের নোটবুক দেখতে পেলেন। তিনি নোটবুকে লেখা বিষয়গুলো পড়তে লাগলেন। এই সময় ক্লেয়ারের মনে হল যে কোনো শব্দ তার কাছে আসছে। তিনি তাড়াতাড়ি পিছনে ফিরে তাকালেন, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন হঠাৎ আলমারির দরজা খুলে গেল। যখন তিনি তা বন্ধ করার চেষ্টা করলেন, তখন একটি তীব্র শব্দে চমকে গেলেন এবং কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। এরপর ক্লেয়ার আলমারি তল্লাশি শুরু করলেন, কিন্তু তখনই তিনি কারো আসার শব্দ শুনলেন। তিনি তাড়াতাড়ি নিজেকে সামলানোর চেষ্টা করলেন। তখনই কেউ ক্যাবিনের দরজা খুলল এবং ক্লেয়ারকে ক্যাপ্টেনের চেয়ারে বসে থাকতে দেখল। ব্রাইস তাকে তিরস্কার করল এবং নার্সকে তৎক্ষণাৎ তার কোয়ার্টারে ফিরে যাওয়ার নির্দেশ দিল। এরপর তিনি আশপাশে কোনো শত্রু জাহাজ আছে কিনা তা পরীক্ষা করতে লাগলেন, যাতে পৃষ্ঠে ওঠা নিরাপদ কিনা তা নির্ধারণ করা যায়। এই সময় ব্রাইস এবং তার দল সমুদ্রতলে দুর্ঘটনায় পড়ল, কারণ পূর্বের হামলার সময় পাণ্ডুব্বির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং জাহাজে পৃষ্ঠে ওঠার জন্য পর্যাপ্ত শক্তি ছিল না। এই পরিস্থিতিতে সমস্ত ক্রু সদস্য তাড়াতাড়ি ককপিট ছেড়ে যেতে বাধ্য হল। ওডেল হ্যাচ বন্ধ করে দিল। লুমিস তৎক্ষণাৎ তার লোকদের নির্দেশ দিল ইঞ্জিন চালু করতে এবং এখান থেকে বেরিয়ে যেতে, কারণ জার্মান সৈনিকরা এখন তাদের অবস্থান জেনে গেছে। কিন্তু সৌভাগ্যবশত সমস্ত পাণ্ডুব্বির ক্রু সদস্যরা জীবিত থাকতে সক্ষম হল। কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারল যে জাহাজটি দ্রুত তেল ফুটো করছে। এই ক্ষতির জন্য দায়ী ক্ষতি বাইরের কাঠামো এবং চাপযুক্ত গর্তের মাঝে কোথাও ছিল। এর মানে হল যে প্রতিবার পাণ্ডুব্বি পৃষ্ঠে উঠলে এটি তেলের একটি চিহ্ন রেখে যায়, যা জার্মানদের খুঁজে পেতে সাহায্য করে। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় ছিল বাইরে থেকে মেরামত করা। তাই ব্রাইস তার দলকে ডুবুরি সরঞ্জাম প্রস্তুত করার নির্দেশ দিল। মিশনের পরবর্তী পর্যায়ে পাণ্ডুব্বি ছেড়ে যাওয়ার জন্য ৩ জন স্বেচ্ছাসেবকের প্রয়োজন ছিল। ওডেল এবং তাম্বো ব্রাইস ছাড়াও নির্বাচিত হল। তারা এই বিপজ্জনক মিশনে অংশ নিতে সম্মতি দিল। তাদের সঙ্গে ওয়ালেসও এই কাজের অংশ হতে প্রস্তুত হল। ৪ জনের দলটি হ্যাচ খুলল এবং পাণ্ডুব্বিকিতে বেরিয়ে গেল। সমুদ্রে প্রবেশ করার পর তাদের বিশাল টিংড়ে মাছের ঝাঁকের উপস্থিতি অবাক করল। কিন্তু ওডেল যখন ফ্লেয়ার চালু করল, তখন ঝাঁকটি দ্রুত পালিয়ে গেল। দলটি গর্তের নিচের দিকে সাঁতার কাটতে কাটতে একটি বড় গর্ত খুঁজে পেল, যা তাদের মিশনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই সময়ে দুটি গ্রুপ চাপযুক্ত গর্ত এবং বাইরের গর্ত পরীক্ষা করতে আলাদা হয়ে গেল, যাতে তেল ফোটোর উৎস খুঁজে পাওয়া যায়। এই সময় কেএস ওডেলকে বলল যে সেই রাতে আসলে কি হয়েছিল যখন ক্যাপ্টেন উইন্টার্স তার জীবন হারিয়েছিলেন। কেএস বলল যে উইন্টার্সের মাথা পানিতে পড়ার আগে আঘাত পায়নি। তিনি আরও বললেন যে জার্মান জাহাজ ধ্বংস হওয়ার পর কিছু লোক বেঁচে গিয়েছিল এবং ব্রায়েস তাদের বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু উইন্টার্স তার আর্টিলারি দিয়ে নতুন হামলার নির্দেশ দিয়েছিলেন। ক্যাপ্টেন পানিতে প্রতিরক্ষাহীন শত্রুদের শেষ করে দিয়েছিলেন। এরপর তাদের দলের কিছু সদস্য এই গল্প বলার সময় বিদ্রোহ করতে লাগল। ওডেলের সামনে হাওয়ায় তার ভূত উড়তে দেখা গেল, যা দেখে তিনি ভয় পেলেন এবং তার হাতুড়ি কুর্কের মাথায় ফেলে দিলেন। ঠিক তখনই পুরো দল তার সঙ্গীর চিৎকার শুনল এবং পুরো দল হতাশায় ডুবে গেল। স্ট্যান এবং ওয়ালেস তাদের বন্ধুদের কাছে গেল জানতে যে কি হয়েছিল। তারা কুর্কের মৃতদেহ পানিতে ভাসতে দেখল। ভয়ে তারা জাহাজের ভেতরে ফিরে এলো। লুমিস জিজ্ঞাসা করল কুর্ক কোথায়, এবং সবাইকে ধাক্কা লাগল যখন তারা জানল যে তাদের সঙ্গী মিশনের সময় জীবন হারিয়েছে। তখন হঠাৎ দলটি কিছু খটখট শব্দ শুনল এবং বুঝতে লাগল যে কেউ মোর্স কোডে বার্তা পাঠানোর চেষ্টা করছে। কিন্তু লুমিস বলল যে এটি কেবল কোনো বস্তুর জাহাজের গর্তে ধাক্কা খাওয়ার কারণে সৃষ্ট এলোমেলো শব্দ। ভীত ব্রায়েস এখন পাণ্ডুব্বিকে ইংলিশ বন্দরে নিয়ে যাওয়ার একটি কার্যকর কৌশল নিয়ে ভাবতে লাগল। যদিও সমস্ত ক্রু জানত যে এটি একটি অসম্ভব মিশন হবে, কারণ পেরিস্কোপ এবং সোনার উভয় ধ্বংস হয়ে গিয়েছিল। এর মানে ছিল যে ক্রুরা 2 দিন ধরে খোঁজ না করে নৌযান চালাতে পারবে না। এর চেয়েও খারাপ ছিল যে ক্লেয়ার প্রকাশ করল যে তার মনে হয় পাণ্ডুব্বিতে ভূত আছে। আসল কথা হল সমস্ত ক্রু সদস্যরা ইতিমধ্যেই এই তথ্যের উপর সন্দেহ করছিল, কিন্তু তাদের মধ্যে কেউই এই কথাগুলো উচ্চস্বরে বলার সাহস করেনি, কারণ তারা সমুদ্রের তলায় ভূতের সেনার সঙ্গে হাসির চিন্তা সহ্য করতে পারত না।
যদিও ব্রায়েস এই অযৌক্তিক ধারণায় প্রভাবিত হল না এবং তিনি তার লোকদের ব্যাটারি রিচার্জ করার নির্দেশ দিলেন যাতে তারা কানেকটিকাটে তাদের বেসে ফিরে যাওয়ার পথে থাকতে পারে। মার্গের পুনর্গঠনের নির্দেশাঙ্ক দেওয়া হল যাতে পাইলট নেভিগেশন দিক সামঞ্জস্য করতে পারে, কিন্তু যখন হালের ওপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হল, লুমিস জানল যে স্টিয়ারিং হুইং নিজে থেকে চলছে। চেষ্টা করেও পাণ্ডুব্বি ক্যাপ্টেনের দেওয়া নির্দেশাঙ্কের বিপরীত দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ক্রুরা হাল নিয়ন্ত্রণ করতে একসঙ্গে চেষ্টা করল, যা ব্যর্থ হল। টেকনিশিয়ান এই অপ্রত্যাশিত ঘটনাকে হাইড্রোলিক সিস্টেমের ত্রুটির ফল বলল। সবচেয়ে বড় সমস্যা ছিল যে এখন পাণ্ডুব্বির পথ পুরোপুরি বদলে গিয়েছিল এবং তা ফিরিয়ে আনার কোনো উপায় ছিল না। শীঘ্রই জাহাজে এই খবর ছড়িয়ে পড়ল যে পাণ্ডুব্বির প্রযুক্তিগত সিস্টেম ব্যর্থ হয়ে গেছে। এর ফলে দলের সদস্যদের মনে হতে লাগল যে হয়তো পাণ্ডুব্বি সত্যিই ভূত। এই সমস্যা নিয়ে অনেক জল্পনা শুরু হলো। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল এই ধারণা যে তারা যুদ্ধের সময় জার্মান জাহাজকে পরাজিত করার বদলে ডুবিয়ে দিয়েছিল এবং এখন তারা কোনো অদ্ভুত পাতালে আটকে গেছে। যখন ক্রু সদস্যরা এই সমস্যা নিয়ে আলোচনা করছিল এবং ভয় পাচ্ছিল, তখন পপি এলো এবং বলল যে এই সমস্ত ঘটনা কেবল যান্ত্রিক ত্রুটির ফল এবং তাদের ভয়ের কোনো ঠিকমতো কারণ নেই। যখন তাদের জানা গেল যে পাণ্ডুব্বির নাইট্রোজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম, তখন চিফ এবং তার দল এটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। কিন্তু কক্ষে পরীক্ষা শুরু করার কয়েক মিনিট পরই আলো নিভে গেল এবং তারা ৩ জন ভিতরে আটকে গেল। এদিকে ওডেল ইংল্যান্ডের জন্য একটি বিকল্প পথ তৈরি করতে কিংসলের সাহায্য নিল। এই পরিকল্পনা প্ল্যান বি হিসেবে কাজে আসবে যদি কোনো কারণে পাণ্ডুব্বি যুক্তরাষ্ট্রে পৌঁছাতে অক্ষম হয়। যখন কিংসলে পথের পুনর্গঠন করল, তখন তারা ঠিক সেই স্থানে ফিরে আসলো যেখানে তারা জার্মান জাহাজটি ডুবিয়েছিল। তাকে নকশা দেখিয়ে জিজ্ঞাসা করল যে এসব আসলে কি হচ্ছে। লুমিস এটিকে কেবল একটি সংযোগ বলল এবং দাবি করল যে এর পেছনে কোনো বিশেষ কারণ নেই, কারণ এটি অসম্ভব যে কোনো অলৌকিক প্রাণী ইচ্ছাকৃতভাবে ক্রুদেরকে সেই পথে ফিরিয়ে আনতে পারে। যদিও তিনি ভূতের অস্তিত্ব অস্বীকার করলেন, লুমিস এই বিষয়ে কথা বলার সময় একটু উত্তেজিত হয়ে পড়লেন। আলোচনা তখন বাধাগ্রস্ত হল যখন ক্যাপ্টেন ব্রায়েস এলো এবং বলল যে চিফ এবং তার দলের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না। ব্রায়েস ওডেল এবং লুমিসকে তা পরীক্ষা করতে পাঠালো। যখন তারা প্যান্ট্রি কক্ষে পৌঁছল, তখন তাদের মনে হলো যে এই জায়গাটি কোনো অদ্ভুত জায়গার মতো দেখাচ্ছে। হ্যাচ খোলার পর 2 নাবিক তাদের নিখোঁজ সঙ্গীদের খুঁজতে ভিতরে গেল, কিন্তু সেখানে তারা তাদের সহযোগীদের দেহের কিছু অংশ পেল, যা থেকে স্পষ্ট হলো যে তারা মারা গেছে। এবং এটি নিশ্চিত করার পর যে পাণ্ডুব্বির ব্যাটারি এখনও কাজ করছে, ওডেল এবং ক্লেয়ার কক্ষ থেকে বেরিয়ে গেল। কিন্তু এই সময় লুমিস তাদের থেকে আলাদা হয়ে গেল। লুমিস একটি আয়নার সামনে দাঁড়িয়ে গেল এবং তার প্রতিবিম্ব দেখে হতবাক হল। কয়েক সেকেন্ড নিজেকে দেখার পর তিনি বুঝলেন যে তার প্রতিবিম্ব তার গতিবিধির সঙ্গে মিলছে না। যখন তিনি আয়না থেকে দূরে যাওয়ার জন্য পিঠ ঘুরালেন, তখন তিনি মনে করলেন যে তিনি কোনো অদৃশ্য নজরদারির অধীনে আছেন। লুমিস ভয়ে আবার আয়নার দিকে তাকালো, কিন্তু এবার তার সামনে একটি ভূতের মতো অদ্ভুত দৃশ্য প্রকাশ পেল। এটি দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন এবং বুঝলেন যে অলৌকিক প্রাণীদের অস্তিত্ব সত্য। এই প্রমাণের পর লুমিসের আর কোনো উপায় ছিল না স্বীকার করা ছাড়া যে তিনি এবং তার দল সত্যিই কোনো রহস্যময় শক্তির কবলে আছে। তার ভূতের ভয় এতটাই বেড়ে গেল যে তিনি আতঙ্কিত হয়ে একটি ত্বরিত সিদ্ধান্ত নিলেন। তিনি পাণ্ডুব্বি ছেড়ে এবং কোনো প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছাড়াই পৃষ্ঠে সাঁতার কাটার চেষ্টা করলেন। কিন্তু যাত্রার সময় লুমিস পাণ্ডুব্বির বাইরের কাঠামোতে আটকে গেল এবং তার অবস্থা গুরুতর হয়ে গেল। এদিকে ব্রায়েস বোঝার চেষ্টা করল যে লুমিস কেন এত তাড়াহুড়োয় এমন সিদ্ধান্ত নিল। তিনি লুমিসের জিনিসপত্র তল্লাশি শুরু করল এবং ঠিক তখনই তাকেও হাওয়ায় ভূতের মুখোমুখি হতে হল। এই ভয়ঙ্কর ঘটনার পর ব্রায়েস নিশ্চিত হল যে তাদের পূর্বের ক্যাপ্টেন প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এই উপলব্ধি থেকে তিনি হতাশ এবং নিরাশ হয়ে পড়লেন, কারণ তিনি মনে করলেন যে এখন জাহাজ থেকে তার ক্রুদের সঙ্গে জীবিত বের হওয়ার কোনো আশা নেই। পুরো দলের মধ্যে ভয় এবং অস্থিরতার পরিবেশ ছিল এবং তারা উদ্বিগ্ন ছিল যে ভাগ্য তাদের জন্য কি রেখেছে। আজ রাতে আসলে কি হয়েছিল তা বোঝার জন্য ক্যাপ্টেনের মৃত্যুর সত্য জানার চেষ্টা করা হচ্ছিল। ক্লেয়ার বোঝার চেষ্টা করছিলেন যে উইন্টার্স কেন তাদের দলকে বিরক্ত করার চেষ্টা করছে। এদিকে ভীত স্টামোকার্ড ভাবতে লাগল যে হোকারের তত্ত্ব সঠিক হতে পারে এবং এটি বিশ্বাসযোগ্য মনে হল যে হয়তো সমস্ত দলের সদস্যরা ইতিমধ্যেই মারা গেছে। যখন তিনি দেখলেন যে তার সহযোগীরা অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর উপায়ে মারা যাচ্ছেন, তখন স্টামোকার্ড তার সন্দেহ নিয়ে আলোচনা করল।
তারা মনে করল যে উইন্টার্স দুর্ঘটনায় তার জীবন হারাননি। তার বদলে তারা ভাবল যে কুর্ক, লুমিস এবং ব্রায়েস ক্যাপ্টেনকে শেষ করার জন্য বিদ্রোহ করেছিল। তাদের বিশ্বাস ছিল যে এই তিনজনের প্রত্যেকেরই উইন্টার্সকে হত্যা করার একটি কঠিন কারণ ছিল। সত্যিটা হলো যে লুমিস সম্মানের পদক জিততে চলেছিল, ব্রায়েস কমান্ডার হওয়ার জন্য প্রস্তুত ছিল এবং সিএল-এর বোস্টন একটা মেয়ে ছিল যার জন্য অপেক্ষা করছিল। তাদের সবারই যে কোনো মূল্যে বেঁচে থাকার তীব্র ইচ্ছা ছিল এবং তাই তারা তাদের পূর্বের ক্যাপ্টেন থেকে মুক্তি পেয়েছিল, কারণ তারা মনে করেছিল যে উইন্টার্সের সিদ্ধান্তে পুরো ক্রুদের জন্য বিপদ হতে পারে। পরিস্থিতি উল্টে দেওয়ার চেষ্টায় ওডেল পাণ্ডুব্বির নিয়ন্ত্রণ পাওয়ার জন্য ওয়ালেসের সাহায্য চাইল। ওয়ালেস বলল যে এটি করার একমাত্র উপায় হল জাহাজে লাগানো অভিশাপ থেকে মুক্তি পাওয়া। ওয়ালেসের বিশ্বাস ছিল যে উইন্টার্সের আত্মা এই কারণে ক্রুদ্ধ কারণ তাকে তার জাহাজ ডুবিয়ে তার পথে সবকিছু শেষ করার সুযোগ দেওয়া হয়নি। ওডেল এবং ওয়ালেস এই সমস্যা সমাধানের জন্য বাকি ক্রুদের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিল। তারা মনে করল যে যদি তারা উইন্টার্সের আত্মাকে শান্ত করতে পারে তাহলে পাণ্ডুব্বি এবং তার ক্রুদেরকে অভিশাপ থেকে মুক্ত করা যেতে পারে। যদিও ক্লেয়ার নিজের ওপর নির্ভর করে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিলেন। তিনি আবার ক্যাপ্টেনের কেবিনে পৌঁছলেন এবং লগ বুক পড়লেন। এবার তিনি এমন তথ্য পেলেন যা আগে সেখানে ছিল না। তাতে লেখা ছিল যে ব্রায়েস সম্প্রতি জার্মান জাহাজে টর্পেডো নিক্ষেপ করেছিলেন এবং জাহাজ ডুবে যাওয়ার পর তার প্রভাব শুনেছিলেন। উইন্টার্স এবং তার কিছু লোক জাহাজ ডুবে গেছে কিনা তা নিশ্চিত করতে পৃষ্ঠে গিয়েছিল। যখন তারা পৃষ্ঠে পৌঁছল, তারা পানিতে ভাসমান অসংখ্য লাশ দেখল এবং বেঁচে থাকা লোকদের হত্যা করল। কিন্তু সত্যিটা হলো যে জাহাজে হামলা করা হয়েছিল তা জার্মান জাহাজ ছিল না। এটি ছিল একটি রোগীর জাহাজ যেখানে ক্লেয়ার এবং তার দলের লোকেরা ছিল। এই নতুন তথ্যের প্রেক্ষিতে গল্পটি বিশ্লেষণ করে ওডেল এই সিদ্ধান্তে পৌঁছল যে ক্যাপ্টেন উইন্টার্স হামলার পরপরই তার ভুল বুঝতে পেরেছিলেন। তিনি জাহাজের ধ্বংসাবশেষে বেঁচে থাকা লোকদের বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু পরিস্থিতি তাকে এবং তার ক্রুদেরকে এই বিপর্যয়ে জড়িয়ে ফেলল। যদিও ক্যাপ্টেনের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্রায়েস এবং অন্যরা বিরোধিতা করল। তারা সিদ্ধান্ত নিল যে সমস্ত ক্ষতিগ্রস্তদের শেষ করাই ভালো, যাতে তাদের ভুলের রহস্য প্রকাশ না হয়। ব্রায়েস তাদের মধ্যে ছিল যারা জাহাজের ভুল পরিচয় দিয়েছিল। তিনি জানতেন যে তার কমান্ডার বেঁচে থাকা লোকদের উপর হামলার অনুমতি দেবেন না। তাই তিনি ফোর্ট জেমসে পৌঁছানোর পর ক্যাপ্টেন উইন্টার্সকে শেষ করার সিদ্ধান্ত নিলেন, যেখানে পানডুব্বি ডুবিয়ে দেওয়া হয়েছিল। যেই পানডুব্বি তার চূড়ান্ত গন্তব্যের কাছে পৌঁছল, তখনই পানডুব্বির ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল এবং জাহাজ ডুবে যেতে লাগল। যদিও ওডেল এবং তার দল একসঙ্গে কাজ করে পানডুব্বিকে পৃষ্ঠে আনতে সক্ষম হল, কিন্তু যখন কিংসলে লিভার টানার সময় একটি যন্ত্রে ধাক্কা খেল, তখন তার মাথায় গুরুতর আঘাত লাগল এবং তার জীবন চলে গেল। রাডার পরীক্ষা করার সময় ওয়ালেস জানতে পারল যে কাছাকাছি একটি জাহাজ আছে। এতে ওডেল তাকে রেডিও সংকেত পাঠানোর নির্দেশ দিল, যাতে জানা যায় যে জাহাজটি শত্রুর না মিত্রের। ঠিক তখনই ব্রায়েস প্রকাশ পেল এবং ওডেলকে তার সেবার জন্য ধন্যবাদ দিল। যদিও তিনি বললেন যে এখন তিনি এত ভালো বোধ করছেন যে তিনি আবার কমান্ডারের পদ গ্রহণ করতে পারেন। তারপর ব্রায়েস ওয়ালেসকে তার অবস্থান জানাতে নিষেধ করল, কারণ তিনি শত্রু সেনার সামনে আত্মসমর্পণের রিস্ক নিতে চাননি। কিন্তু এটি বুঝতে পেরে যে ব্রায়েস তার পুরো দলকে বলিদান দিতে প্রস্তুত, ওডেল তাকে চ্যালেঞ্জ করার এবং নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল। ওডেল ওয়ালেসকে সাহায্য চাওয়ার জন্য জাহাজের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিল। এতে ব্রায়েস তার উপর হামলা করল এবং তার বন্দুক ব্যবহার করে সমস্ত রেডিও সেট ধ্বংস করে দিল। এটি বুঝতে পেরে যে ক্যাপ্টেন চিরতরে পাগল হয়ে গেছে, ক্লেয়ার ঝড়ের মধ্যে বাইরে গিয়ে জাহাজের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নিল। কিন্তু ব্রায়েস নার্সের কাছে গেল এবং হুমকি দিল যে যদি সে তার আদেশ মানে না তাহলে তাকে গুলি করবে। যদিও তিনি জানতেন যে তাকে যে কোনো সময় শেষ করা যেতে পারে, ক্লেয়ার তাকে বোঝানোর চেষ্টা করল যে এটি স্বীকার করা অধিক সম্মানজনক হবে যে তিনি তার কমান্ডারকে শেষ করেছেন। তার গোপনীয়তা লুকানোর জন্য পুরো ক্রুদের নিশ্চিহ্ন করার পর যখন নার্স ক্যাপ্টেনের হাতে লণ্ঠন দেখল, তখন তিনি অন্য জাহাজের দৃষ্টি আকর্ষণ করতে সেই আলো ব্যবহার করার ধারণা পেলেন। ব্রায়েস, যিনি ফোর্ট জেমসের পুরো ক্রুদের শেষ করার জন্য দায়ী ছিলেন এবং তার মন অপরাধবোধে ভরা ছিল, নার্সের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত নিল। কিন্তু যেই তিনি লণ্ঠন দেওয়ার জন্য পৌঁছলেন, ব্রায়েস একটি অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিল এবং যন্ত্রটি সমুদ্রে ফেলে দিয়ে তিনি নিজের জীবন শেষ করলেন। এই মুহূর্তে ওডেল একটি বন্দুক ধরল এবং জাহাজের ক্রুদের দৃষ্টি আকর্ষণ করতে আকাশে গুলি চালানো শুরু করল। বন্দুক দিয়ে আকাশে গুলি চালিয়ে ওডেল এবং তার দল জাহাজের ক্রুদের দৃষ্টি আকর্ষণ করল। ভোর হতেই সমস্ত পানডুব্বির বেঁচে থাকা লোকেরা উদ্ধার হল। সৌভাগ্যবশত সেই জাহাজটি আমেরিকার নৌবাহিনীর ছিল, তাই ওডেল এবং তার দলকে শত্রু সেনার বন্দী হিসেবে হস্তান্তর করতে হল না।
ভূত পাণ্ডুব্বি থেকে জীবিত বেরিয়ে হওয়ার পর ওডেল এবং ক্লেয়ার জাহাজটি ডুবে যেতে দেখল। এখন যখন তাদের জাহাজ ডুবে গেছে, ক্যাপ্টেন উইন্টার্সের আত্মা শান্তিতে বিশ্রাম নিতে পারে এবং পাণ্ডুব্বি ফোর্ট জেমসের সঙ্গে মহাসাগরের তলায় রাখা হবে। সুতরাং এই সাসপেন্সের সঙ্গে এই গল্প এখানেই শেষ হল।